প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি এবং প্রতি পর্বে আপনারা জানেন আমাদের সফলতার গল্পের জন্য সফল তারকাদেরকে নিয়ে আমরা হাজির হয়ে যাই, যারা আসলে এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে ইতিমধ্যেই প্রমাণ করেছেন। তবে আমাদের আজকের আয়োজনে একটু ভিন্নতা রয়েছে। শুধুমাত্র সফল মানুষের গল্পই নয়, এই সফলতার গল্প যারা আসলে তৈরি করেছেন, যারা এই প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য সুন্দরভাবে সব কিছু গুছিয়ে তারপরে কাজটাকে শুরু করেছিলেন, তেমন একজন মানুষ, অর্থাৎ আমাদের আজকের অতিথির মধ্যে একজন রয়েছেন সফল মানুষ যার কাছ থেকে তার জার্নির গল্প শুনবো, এবং আরও একজন আমাদের এই সফল প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন শাহ মোহাম্মদ আরিফুর রহমান স্যার। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ আমাদের দর্শকদের। এবং আমাদের আরও একজন অতিথি যার কাছ থেকে তার সফলতার গল্প শুনবো, রিপন কুমার এসেছেন বগুড়া থেকে। তিনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন। আমি রিপন কুমার, আমার বাড়ি বগুড়াতে, বগুড়া শিবগঞ্জে। থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা আপনার জন্য আগামভাবেই আমি দিচ্ছি, কারণ একজন সফল মানুষের গল্প শোনার ইচ্ছা আমাদের যারা দর্শক রয়েছেন তাদের সবসময় থাকে। তবে আজকে যেহেতু আমরা স্যারকে পেয়ে গেছি, আমরা আপনার কাছ থেকে জানবো, আপনি সহকারী প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন। প্রথমে একটু জানতে চাই এই প্রকল্পটি শুরু করার পেছনের গল্প, যে কোন উদ্দেশ্য নিয়ে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পটি মূলত মাঠে গড়িয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি। আর এটা মাঠে গড়ানোর অনেক আগে থেকেই এটার কার্যক্রম শুরু হয়। এটার মূলত আমাদেরই ছিল যে শিক্ষিত কর্মপ্রত্যাশী যারা, প্রকল্পের নামটা সেভাবেই হয়েছে। শিক্ষিত কর্মপ্রত্যাশী অনেক আমাদের ছেলে মেয়েরা আছে, যুব নারী ও যুবকরা আছে যারা পড়াশোনা শেষ করে, কিন্তু পড়াশোনা শেষ করার পরে সবাই চাকরিতে যেতে পারে না। এখন তারা অনেকে বেকার ঘুরে বা নিজে মানে একটু বেকারগ্রস্ত, যে কি করব আমি এই নিয়ে চিন্তা করে। তো সেই ধারণা থেকেই আমরা চিন্তা করলাম যে আমাদের শিক্ষিত কর্মপ্রত্যাশী যারা বেকার আছে তাদের জন্য কিছু একটা করা দরকার। কারণ একটা দেশ তখনই সফলতার মুখ দেখবে যখন তার এই শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকরা কিছু করতে পারবে। সেই ধারণা থেকেই আমাদের এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা আমরা প্রস্তাব করি। আমাদের অধিদপ্তর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যায়, সেখান থেকে প্ল্যানিং কমিশন হয়ে একনেক হয়ে এই প্রকল্পটি অনুমোদিত হয়। তারপরে আমরা ধাপে ধাপে এই প্রকল্পটি মাঠে যায়। মাঠে যাওয়ার পর জানুয়ারি ২০২৫ থেকে এই প্রকল্পটি আমরা শুরু করি কার্যক্রম। যে কোনো প্রকল্প শুরু করার আগে সেটা নিয়ে তো আপনাদের নিশ্চয়ই একটু গবেষণার একটা ব্যাপার থাকে। এর আগে আপনার এই প্রকল্পটি শুরু করার আগেও দেশের ১৬ জেলায় এই জাতীয় আরেকটি প্রকল্প ছিল। সেই প্রকল্পটি মাঠে ব্যাপক সাড়া ফেলে। যেহেতু ১৬টি জেলায় সেই প্রকল্পটি ছিল, তো তখন সরকার চিন্তা করলো যে এটা কেন আমরা ৬৪ জেলায় করব না। যেহেতু ১৬ জেলায় তারা খুব ভালোভাবে করতে পেরেছে এবং ছেলেরা ফ্রিল্যান্সিং ট্রেনিং করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে, এবং এটার জন্য বেসিক্যালি নিজের কোনো অফিসও প্রয়োজন হয় না এবং কোনো গাড়ি ভাড়া লাগে না কোথায় যাওয়ার জন্য। সেই ধারণা থেকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হয় না, তেমন ইনভেস্ট করতে হয় না। অনেকেরই কিন্তু বাসায় একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ খুব শুধু ল্যাপটপ ডেস্কটপ না, আপনার যদি স্মার্ট মোবাইল থাকে আপনি সেটা দিয়েও পারবেন। তো এগুলো দিয়ে তখন এই বাকি অবশিষ্ট ৪৮ জেলার জন্য এই প্রকল্পটি প্রস্তাব করা হয় এবং অনুমোদন হয়, এবং এখন বর্তমানে কিন্তু ৬৪ জেলাতেই এই প্রকল্পটি চলমান আছে। সেই ১৬ জেলা আর ৪৮ জেলা। আপনারা ১৬ জেলা নিয়ে প্রথম জার্নিটা কত থেকে শুরু করেছিলেন? ১৬ জেলায় আমাদের ২০২২ সাল থেকে শুরু হয়। তো শুরু হওয়ার পরে ২০২৫-এ এটি শেষ হয়। তো ইন দ্য মিন টাইম আমরা ৪৮ জেলাও আমরা শুরু করি। শুরু করার পরে তখন ১৬ জেলা ২৫-এ সমাপ্ত হয়ে গেল। ওইটাকেও আমরা, যেহেতু ৪৮ জেলা চলমান আছে, তা আমরা ১৬ জেলাকেও আবার নতুন করে এই ৪৮-এর সাথে মার্চ করে ৬৪ জেলাতেই আমরা এই ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করি। কোন চাহিদা থেকে আসলে আপনাদের প্রথম যুবকদেরকে নিয়ে এমন একটি প্রকল্প করার প্ল্যানিংটা হয়? আসলে মূলত এটা হলো কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই আমরা এই প্রকল্পটি চিন্তা করি, যে আমাদের যে এই যে প্রায় আপনার 1/3 যদি যুবক থাকে দেশে, তাহলে এর প্রায় 2 কোটির মতো বা 2.25 কোটির মতো আমাদের শিক্ষিত যুবক থাকে। তো এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা অ্যাটলিস্ট এইচএসসি পাস আমরা
করি, যারা এইচএসসি পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এইচএসসি থেকে শুরু করে একদম উচ্চতর ডিগ্রি পর্যন্ত অনেক শিক্ষিত আমাদের যুব নারী আছে। তাদের চিন্তা করে যারা চাকরিতেও ঢুকতে পারতেছে না, বা কেউ যে মাছের হ্যাচারি করবে সেইটারও তাদের অবস্থানে, কিন্তু সে জানে, সে শিক্ষিত, তাকে যদি আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিংটা দেই তাহলে ভালো কিছু করতে পারবে। সেই ধ্যান ধারণা থেকেই এটা প্রকল্পটা শুরু হয়। স্যার, আপনার কাছে আবারও আসবো, তার আগে রিপন কুমারের গল্প যেহেতু আজ আমরা শুনবো বলেছি, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই যাত্রাটা আসলে শুরুটা কিভাবে করে হয়েছিল? ই লার্নিং অ্যান্ড আর্নিং এর সাথে আপনি কিভাবে পরিচিত হলেন? আচ্ছা, আমি হচ্ছে শুরুতে একদিন মানে ফোন চাপতেছি, তো এর মধ্যে গুগলের মধ্যে গিয়ে তো একটা দেখতে পারি যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ই লার্নিংয়ের মাধ্যমে এরকম একটা কোর্সিং করায়। তো এর আগে আমি 21 সাল থেকে আমার জার্নিটা মানে ট্রাই করি। তো তখন আমি আসলে পারতেছিলাম না, কারণ যদি সঠিক দিক নির্দেশনা না থাকে, আর স্যার যেটা বললেন যে এটা আগে আমাদের বগুড়া ডিস্ট্রিক্টে ছিল না। হ্যাঁ, তো তারপরে যখন 25-এ শুরু হয় আমি অ্যাপ্লাই করলাম, তখন 1000 পরীক্ষা দেয়। তো দেওয়ার পরে 50 জনকে স্যাররা মানে করে নেয়, সিলেক্ট করে। তো ওইখানে আমরা প্রথম ব্যাচের স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যুব উন্নয়ন অধিদপ্তর এবং ই লার্নিং আমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। ঢাকা থেকে সব ঊর্ধ্বতন কর্মকর্তারা বারে বারে আমাদের বগুড়াতে যাচ্ছিলেন এবং আমাদেরকে খুব ছোট ছোট বিষয়গুলোকে মানে ফাইন্ড আউট করে যে তোমাদের কী কী সমস্যা, তোমরা আর কী কী করলে ভালো হবে, তোমাদের কী সুযোগ সুবিধা দরকার। এবং আমাদের কিন্তু খাওয়া দাওয়া ফ্রি, হ্যাঁ, এবং ওইখানে হচ্ছে একটা আমাদেরকে সম্মানী ভাতাও দিত। চমৎকার বলেছেন। আমি এই প্রকল্পের আওতায় যারা আসছেন অথবা আমাদের যুব সমাজ যে তাদের মানে কর্মসংস্থান সৃষ্টির জন্য এই ফ্রিল্যান্সিং বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে, এই বিষয়টাকে আপনারা 16 জেলার যখন সফলতা দেখলেন তখন মানে বুঝতে পেরেছেন, নাকি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে এই প্রকল্পটি মানে বুম করতে পারে? না, তখন আসলে এত যে বুম করবে এটা আমরা আসলে তখন চিন্তা করিনি। তো 16 জেলা যখন শুরু হলো তখন কিছু সীমাবদ্ধতা ছিল। তখন আমরা যেমন ও বলল যে আমরা যাতায়াত ভাতা বা খাবারের এই দুটো আমরা দেওয়া যেত না, যাতায়াত ভাতা খাবারটা দেওয়া হতো। কিন্তু যখন দেখলাম যে 16 জেলা শুরু হয়ে যে এটা ছেলেরা ভালো উপার্জন করতেছে, বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, এবং অবশিষ্ট জেলা থেকেও বিভিন্ন চাপ আসতে থাকলো আমাদের কাছে, কেন এটা বাকি জেলায় হবে না। সেই থেকেই তারপরে এটা দ্রুত কাজ শুরু হয় এবং সরকার এটাকে অনুমোদন দেয়। রিপন কুমার, আপনার জন্য এই ট্রেনিং এর যে জার্নিটা আছে সেটা আসলে কতটা এক্সাইটিং ছিল, নাকি অনেক ডিফিকাল্টিজ আপনাকে ফেস করতে হয়েছে? আমি হয়েছে কি যে প্রচলিত যে ধারণা মানুষের যে পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে এবং চাকরির বাইরে বাংলাদেশে বা পৃথিবীতে কোনো কাজ নেই, এটা আমি আসলে অন করি না। আমার কথা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে, হ্যাঁ, আমি আসলে একজন ফুটবল প্লেয়ার ছিলাম। তো ফুটবল খেলতাম বিকেএসপিতে, ইনজুরির কারণে এটা বাদ দিয়েছি। তো তারপর থেকে চাকরি করতে ইচ্ছা করতো না। তো তারপরে 5 বছর জব করেছি একটা ফার্মাসিউটিক্যালসে। তো ওই চাকরির বন্ধনটা আমার ভালো লাগে না, যে আমি একটু মুক্তভাবে দেখব এবং আমি কাউকে কাজ দিব। কিন্তু এই যে বললাম না যে আমি কাজ করতে চাই, কিন্তু সেই লক্ষ্যটা যদি আমি ঢাকায় আসতে চাই, আমি তো একটা গাড়ি লাগবে, আমি গাড়ি না পেলে তো হবে না। তো সেইটাই হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং, এবং স্যারেরা যে আমাদেরকে হেল্প করেছেন, মানে কি বলবো, এটা তো কৃতজ্ঞতা প্রকাশ করার মতো না। আবার হয়তো আমি ডিপ্রেশনেও গিয়েছিলাম এরকম যে আমি কাজ পাচ্ছি না, এই টাইমেই আমি ঠিক ওই জায়গাতে পরীক্ষাটি টিকে যাই। এবং টেকার পরে মজার বিষয় যে 3 মাসের পরে এখন আমি 30 জনকে কাজ করে নিই। আমার অলরেডি 30 জন কাজ করে, এবং আমি চাইলে আরও কাজ দিতে পারবো। হয়তো বেশি আর্নিং করতে পারবে না, অল্প করে হলেও পারবে। তার মানে জাস্ট আপনি 25 সালে ট্রেনিং করেছেন, এখন আপনার আন্ডারে 30 জন অলরেডি আছে, এবং আমি চাইলে এটাকে আরও বাড়াইতে পারবো। স্যার, আমাকে একটু বলবেন যে এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত কতজন যুব মানে ইনক্লুডেড হয়েছে? এই প্রথমে তো 16টি জেলা যখন ছিল, 16টি জেলায় আমাদের 6400 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আর 48 জেলাতে এই পর্যন্ত আমরা 14400-কে প্রশিক্ষণ দিয়েছি। তাহলে 14400 আর 6400, 20800 জনকে কিন্তু আমরা ইতিমধ্যে প্রশিক্ষণ দিয়েছি। আর এপ্রিল থেকে শুরু করে আমাদের 4800 জনের আরেকটি ব্যাচ দেশের 64 জেলায় চলমান আছে। তো 4800 চলমান আছে, আর ওই 2 জেলায় 20800 জনকে আমরা প্রশিক্ষণ ইতিমধ্যে দিয়েছি। এবং তাদের প্রায় 60% বা বেশিও হতে পারে, ওরা কিন্তু এখন বৈদেশিক মুদ্রা বলেন, দেশীয় মুদ্রা বলুন, তারা কিন্তু উপার্জন করছে। মানে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট উভয় ক্ষেত্রেই তারা কিন্তু উপার্জন করছে। আরও মজার বিষয় হলো, অনেক স্টুডেন্ট আছে যারা ট্রেনিং 1.5-2 মাস শেষ হলেই
তারা কিন্তু কোনো না কোনোভাবেই ওই ক্লাস চলাকালীন সময়ে কিন্তু ডলার উপার্জন করতে পারে। স্যার একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সাথে সফলতার গল্প অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসব, জানবো আমাদের আজকের সফল মানুষের কাছ থেকে তার সফলতার গল্প। সাথেই থাকুন জিটিভির, দেখা হচ্ছে এখনই। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার আমন্ত্রণ সফলতার গল্প অনুষ্ঠানে। আপনারা জানেন সফলতার গল্পে আমরা সফল মানুষদের গল্প শুনি, কিন্তু এই সফল মানুষগুলোকে তৈরি করার পেছনে এই প্রকল্পটি রয়েছে এবং এই প্রকল্প নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে থেকে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লার্নিং অ্যান্ড আর্নিং, যে যুব উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক শাহ মোহাম্মদ আরিফুর রহমান স্যার। আমরা আবারও ফিরে যাচ্ছি তার কাছে, এবং সেই সাথে আমাদের সফল মানুষ তো রয়েছেনই, বগুড়া থেকে আগত রিপন কুমার। আরও একবার ফিরে এলাম বিরতির পরে। আমরা সফলতার গল্প শুনছি, আর সেই সাথে আপনারা যেভাবে প্ল্যান করেছিলেন সেটাও আসলে জানতে পারছি। তো আমরা জানছিলাম যে পুরো 64 জেলায় কতজন আপনারা ট্রেনিং অলরেডি দিয়েছেন এবং কতজন এখনো পর্যন্ত ট্রেনিংয়ের জন্য অবশিষ্ট রয়েছে। বাট স্যার, আমার একটা ব্যাপারে একটু জানা দরকার ছিল, সেটা হচ্ছে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা কি পরিবর্তন করার বা বাড়ানোর কোনো ইচ্ছা আপনাদের রয়েছে? এটা আসলে এটা তো একটি প্রকল্প, তো প্রকল্পের কতজন প্রশিক্ষণ পাবে এটা প্রকল্প যখন অনুমোদন হয় তখনই ফিক্সড হয়ে যায় যে এতজনকে আমরা প্রশিক্ষণ দিব। আমরা এই 48 জেলা যে প্রকল্পটি, এখন 64 জেলা হয়েছে বর্তমানে, এইটার মাধ্যমে আমরা 36,000 যুব নারী ও যুবককে আমরা প্রশিক্ষণ দিব। এই 36,000 দিব, আর আগে যে 16টি জেলা ছিল সেখানে 6,400 আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে 42,400 জন এই প্রকল্পের ফ্রিল্যান্সিং ট্রেনিংটি পাবে আর কি। তো রিপন কুমারের প্রথম মানে ইনকামটা কত ছিল? ইনকাম আমার হচ্ছে $80 মতো, মানে প্রথম দিকে। তো তারপরে এটার কখনো কমে নেই, অনেক বাড়ছে আর কি। এটা ট্রেনিং এর কতদিনের মধ্যে ছিল? ট্রেনিং শেষ করার পরে আমরা হচ্ছে কি স্যার যেটা বললো যে ট্রেনিং করার টাইমে হয়তো কি $25 $50, মানে ওইখানে তো গিগ দেওয়া থাকে বিভিন্ন রকম কাজের, তো ওইটার উপরে আপনার যেটা মানে অর্ডার আসবে সেভাবে আপনি পেয়ে যাবেন। তো আমারটা $80 ছিল প্রথম ইনকাম। ট্রেনিং আসলে আপনার কি কি পরিবর্তন এনেছে এবং ফ্রিল্যান্সার হিসেবে আপনার গ্রহণযোগ্যতা এখন কতখানি? তো আমি আসলে একটা কথাই বলবো যে বাংলাদেশের যারা তরুণ সমাজে আছে আমাদের মতো মধ্যবিত্তের ফ্যামিলির সন্তান, তো তারা কিন্তু অনেক মেধাবী হয়, হ্যাঁ অনেকেই মেধাবী হয়, কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য অনেকে হয়তো ঝরে যায়, হয়তো মনে করে যে কাজটা পারে না। এবং এটা হয়েছে কি যে কাজগুলো কিন্তু ফ্রিল্যান্সিং অনেক আগে থেকেই ছিল, হ্যাঁ, তো গাইডলাইনটাই কিন্তু ছিল না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় স্যারেরা যেটা দিচ্ছেন আমাদেরকে, যুব উন্নয়ন অধিদপ্তর এবং লার্নিং অ্যান্ড আর্নিং, তো এইটার জন্যই কিন্তু আমরা বের হতে পারছি। বিষয়টা কিন্তু ওইটাই, আমি যত কাজে জানি যদি আমি আমার একটা মাধ্যম না পাই তাহলে কিন্তু আমি বের হতে পারবো না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে প্রথম দিকে মানুষ আপনাকে চিনবে না, জানবে না, অনেক রকম কথা শুনতে হবে যে হ্যাঁ আপনি পড়াশোনা করেছেন, জব করেন না, বসে থাকেন, কী যে করেন কম্পিউটারে সারাদিন বসে আছেন। তো এগুলোতে কান না দিয়ে ধৈর্যটা ধরতে হবে, ধৈর্য ধরতে হবে এবং চিন্তা করতে হবে কম ব্যয় করে ভালো আর্নিংটা করা। মানে আমি ব্যয় কম করব কিন্তু শিখবো বেশি এবং ইনকামটা বেশি করব। তো এখন মানুষ একটু বুঝতে পারতেছে। আমাকে নিজেকে যদি তুলনা করতে যাই তাহলে ধরেন একটা সাগরের মধ্যে আমি 1 বালতি পানি তুলেছি, হ্যাঁ এরকম জ্ঞান আমার আছে। তো এটা সাগরের মতো একটা জ্ঞান ভান্ডার আর কি, আমি চাইলে যত নিতে পারি। তো এই জন্য শেখার কিন্তু শেষ নেই, মানে আমরা একটা শিখলাম ওইটা দিয়ে আমার ইনকাম হচ্ছে, আবার আমি আরেকটা স্কিল আমি শিখলাম, এইভাবে আমরা আগে নিজেকে ডেভেলপ করতে হলে এবং আর্নিং যদি বাড়াতে হয়, এখানে যদি আপনি একদম সরাসরি এটাকেই আপনার মানে পেশা হিসেবে নিতে চান, সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা চলমান রাখতে হবে, থেমে গেলে হবে না। জি, এটা এমন একটা প্ল্যাটফর্ম, মানে আপনি যদি থেমে যান তাহলে আপনি ওই স্কিলটা ওইখান থেকে ওইটাও ভুলে যাবেন। মানে আপনাকে শেখার উপরে প্রশিক্ষকদের কাছে আপনারা কতটা সহায়তা পেয়েছেন সে সম্পর্কে জানবো অবশ্যই। তার আগে স্যারের কাছ থেকে একটু জানতে চাই, প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের জন্য আপনাদের কি কি ব্যবস্থা আসলে নেওয়া হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। তো এই প্রশিক্ষণ আসলে যে কোনো জিনিসই যদি সঠিক মনিটর না হয় বা সঠিকভাবে আপনি যদি মানে না খেয়াল না করেন যেটা কিভাবে পরিচালিত হচ্ছে, তাহলে আপনি যত ভালো পরিবেশেই থাকুন, যত ভালো প্রশিক্ষণই দেন, এটা সফলতার মুখ দেখবে না। তো যুব উন্নয়ন অধিদপ্তর যে ট্রেনিংটা দিচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, লার্নিং আর আর্নিংয়ের মাধ্যমে, তো সেই ট্রেনিংটা আমরা আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, তো এছাড়াও আমাদের প্ল্যানিং কমিশন,
এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক, আমাদের জেলার উপপরিচালক সবাই কিন্তু সময় সময় এই প্রশিক্ষণটি পর্যবেক্ষণ করে। যদি কোনো ভুল থাকে সেটা একটা পরামর্শ দেয় এবং এইভাবে মূল্যায়ন করা হয়। এছাড়া এই প্রশিক্ষণটি আরও দেখাশোনা করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ইউনিট আছে, এখানে একজন পিডি আছেন, আমি সহকারী প্রকল্প পরিচালক। আমরাও প্রধান কার্যালয় থেকে প্রায় প্রতিদিনই আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখি যে কতজন প্রশিক্ষণার্থী আছে, কিভাবে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, সঠিকভাবে প্রশিক্ষণটা দিচ্ছে কিনা, এবং শুধু প্রশিক্ষণটা আমরা দিচ্ছি কিন্তু ঠিকমতো আমরা তাদেরকে আপ্যায়ন করাচ্ছি কিনা, এগুলোও কিন্তু আমরা প্রধান কার্যালয় থেকে আমাদের প্রকল্পের মাধ্যমে পর্যবেক্ষণ করে থাকি। রিপন কুমার, একটু বলবেন যে আপনাদের যারা প্রশিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে ফ্রম ডে 1 টু টিল নাও কি ধরনের সহায়তা আপনারা পেয়ে থাকেন? ওই যে বললাম যে আমার জন্য তো ওনারা সবাই আশীর্বাদ স্বরূপ, মানে এত ভালো তারা যে সবসময় আপনাকে শুরু থেকে শেখাবে। আপনি হয়তো বললাম না যে সবসময় আপনাকে শেখার উপরে থাকতে হবে, তো যে কোনো জায়গায় আটকাই গেলে তো তখন তারা কিন্তু একটা সাপোর্ট দিয়ে থাকে, হ্যাঁ, সবসময়। সেটা ক্লাসের টাইম বাদেও হচ্ছে, ক্লাস ছাড়াও দিবে। এবং মজার বিষয়, তারা কিন্তু একটা গ্রুপ করে নেয়। আপনি যখন মানে ট্রেনিংগুলো শেষ করে চলে যাবেন, অনেকেই কিন্তু হয়, সবাই তো আর কাজ পায় না, স্বাভাবিক বিষয়। তো তারা যেন ঝরে না যায় তার জন্যই গ্রুপে সবাইকে মেসেজ করা বা যে কোনো সমস্যার যদি লাগে বা কোনো হেল্প লাগে তারা কিন্তু করে থাকেন। আরিফুর রহমান স্যারের কাছ থেকে একটু জানতে চাই, এই যে বললো যে অলওয়েজ প্রশিক্ষকরা মেন্টরিং করছেন, তো এই জায়গা থেকে প্রশিক্ষকদের মেন্টরিং এর পাশাপাশি কোনো সাপোর্ট সিস্টেম কি আছে যারা শিখছেন? আমাদের এই ট্রেনিংটা যখন চলে, আমাদের তো 3 মাস এটার মেয়াদ। 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করি তাদেরকে কিভাবে উপার্জন করা যায় সেটা তাদেরকে অভ্যস্ত করার জন্য ট্রেনিংয়ের একটা পর্যায়ে গিয়ে। এরপরেও আপনি দেখবেন যে আসলে সবাই তো একরকম স্টুডেন্ট না। ও যেটা পেরেছে এটা হয়তো বা অনেকে পারে নাই, সেটা যেন পারে ওর মতো। আমরা কিন্তু 3 মাস ট্রেনিং শেষে আমাদের একটা মেন্টরিং করা হয় আরও 1 মাস। এটা কিন্তু ফ্রি অফ কস্ট। এটার জন্য কিন্তু ওই যে যাদের আমরা করাচ্ছি তাদের থেকে কিন্তু আমরা কিছু নিচ্ছি না। তো মেন্টরিং ক্লাস করে, মেন্টরিং ক্লাসের মাধ্যমে তাকে আবারও কিভাবে উপার্জন করা যায়, কিভাবে দেশীয় মার্কেট বা বৈদেশিক মার্কেটে তাকে নিজেকে করতে পারে, সেইভাবে শেখানো হয়। তারপরেও যদি না হয়, তাকে ইন্ডিভিজুয়ালিও কিন্তু তাকে এই জুমে বা আপনি যেভাবেই হোক তাকে ডেকে এনে তাকে কিন্তু করানো হয়। এই সুযোগটা কিন্তু আমরা দিয়ে থাকি। রিপন কুমার, একটু বলবেন যে আপনার সর্বোচ্চ আয় এখনো পর্যন্ত কত ছিল? এখন $2000 এবং পার মান্থ হচ্ছে 1000-1500 থাকে। যে মাসে আমার সবচেয়ে কম ইনকাম হয়েছে তাও বাংলাদেশি টাকা 1,10,000। পরিবারের পক্ষ থেকে আপনার জন্য এখন সবার ভিউটা কেমন? এখানে হয়েছে কি যে আপনার পরিবারও ঠিক আপনার মতো একটু ব্যতিক্রমী হতে হবে যারা ফ্রিল্যান্সিং করতে চায়। বিশেষ করে নতুনদের জন্য বলতেছি যে ধৈর্য থাকতে হবে, কারণ আপনি একটা চাকরি করবেন, আপনার মানে আপনার সমাজে অনেকেই বাহবা দিবে, কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে নির্দিষ্ট একটা সময় দিতে হবে আপনাকে, 1, 2, 3 বছর, 4 বছর। তো এইটুকু সময় দেওয়ার জন্য পরিবারকেও ওই রকম ধৈর্যশীল হতে হবে। তো এই ধৈর্যটুকু আমার পরিবারের ছিল, তো ওনারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন। তো তার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। জীবনযাত্রার মান উন্নয়নের কথা, জীবনযাত্রার মান বলতে আমি এখন অনেক ভালো আছি, এবং যেটা চাকরি করে সম্ভব হতো না আমি যেটা মনে করি। আর বাংলাদেশে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনি যা কোয়ালিফিকেশন নিবেন তার চাইতে হয়তো আরেকজন বেটার, এবং চাকরির লাইন তো ধরেই আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার জায়গা থেকে আমি অনেক ভালো আছি। আরিফুর রহমান স্যার, একেবারেই তো শেষের দিকে রয়েছে, আপনার কাছ থেকে ব্যাক টু ব্যাক একটু জানতে চাই, সেটি হচ্ছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ রয়েছে তাদের আত্মউদ্যোগী হওয়ার জন্য অথবা স্টার্ট আপের জন্য আপনারা কি কোনো ধরনের ঋণ সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকেন? আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের একটি উইং আছে, সিড ফাইন্যান্সিং উইং। যারা এখান থেকে প্রশিক্ষণ নেয় আমরা কিন্তু তাদেরকে ঋণ সহায়তা দিয়ে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন ব্যাংকের সাথে এমইউ করা আছে। আমরা যদি কেউ আগ্রহ প্রকাশ করে তাহলে আমরা জেলায় যে উপপরিচালক আছেন তার মাধ্যমে কিন্তু আমরা ওইখান থেকে তাকে ব্যাংকের মাধ্যমেও ঋণ সহায়তা দিয়ে থাকি। আর ফ্রিল্যান্সিং ট্রেনিংটা প্রশিক্ষণটা এমন একটি প্রশিক্ষণ, এখানে কিন্তু আপনার এত বড় কিন্তু ফাইন্যান্সের প্রয়োজন পড়ে না। এটার জন্য একটা পৃথক অফিসও প্রথম পর্যায়ে প্রয়োজন হয় না, তার কিন্তু কোথাও যাওয়ারও প্রয়োজন হয় না। তার যদি একটা ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্ট মোবাইল থাকে, প্রথম পর্যায়ে কিন্তু সে নিজেই নিজেকে গড়ে তুলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি এখান থেকে যারা ট্রেনিং নিয়েছে তারা কিন্তু নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, নিজেই আত্মকর্মী হয়ে যাচ্ছে, নিজেই একজন সফল উদ্যোক্তা হয়ে যাচ্ছে। এই কারণে দেখা যায় যে অনেকে ঋণ সহায়তা চায় না। কেউ যদি আগ্রহ প্রকাশ করে
তাহলে কিন্তু আমাদের সেই সুযোগ আছে। আমাদের সিড ফাইন্যান্স উইং অথবা আমাদের বিভিন্ন ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক, তারপর জনতা ব্যাংক, কর্মসংস্থান, এদের সাথে আমাদের এমইউ করা আছে, এখান থেকে আমরা ঋণ সহায়তা দিয়ে থাকি। যেহেতু এই প্রকল্পটির মানে খুবই সফল একটা বাস্তবায়ন আমরা পেয়েছি এবং প্রচুর পরিমাণে পজিটিভ মানে রেসপন্স ছিল, সেই জায়গা থেকে এই ধরনের প্রকল্প আরও ডেভেলপ করা বা স্কিল ডেভেলপমেন্টের জন্য আরও নতুন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের রয়েছে? আমাদের চিন্তা রয়েছে, আমরা চিন্তা করতেছি এই প্রকল্পটি আমরা উপজেলা পর্যায়েও আমরা নেওয়ার জন্য এবং আমরা সিটি কর্পোরেশন এরিয়াতেও আলাদাভাবে নেওয়ার জন্য এটা আমাদের চিন্তায় আছে এবং সেইভাবে আমরা কিন্তু কাজ করতেছি আরও বৃহৎভাবে এই প্রকল্পটি নেওয়ার জন্য। আমাদের একদম তরুণদের জন্য আপনাদের দুজনের কাছ থেকেই আমি কিছু বার্তা চাই, যে বার্তাটা তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমে স্যার বলবেন। আমি আমার যুব এবং যুব বোনদের বলবো, তোমরা আমাদের ফ্রিল্যান্সিং ট্রেনিংটি গ্রহণ করে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। তোমার পরিবার যেন বুঝে যে তুমি কিছু করতে পারো, তোমার বন্ধুবান্ধব যেন বুঝে তুমি কিছু করতে পারো এবং এই প্রশিক্ষণটি নিতে তোমার কোনো আর্থিক খরচ হবে না। তুমি তোমার এলাকায় থেকেই ট্রেনিংটি নিতে পারবে এবং এইটার জন্য তোমার কিচ্ছু লাগবে না, তোমার একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলেই হবে এবং তুমি ট্রেনিংটা নিলে দেখবে যে 4 মাসের মাথায় তুমি কিছু উপার্জন করতে পারবে এবং জীবন সুন্দর হবে, সবাই তোমাকে মূল্যায়ন করবে, সবাই তোমাকে ডাকবে। এটাই আমার বার্তা। চমৎকার বলেছেন। আমি যুবক ভাই বোনদের প্রতি এটাই বলতে চাই যে প্রথমে যেটা ধরবেন সেটা হচ্ছে ধৈর্য এবং মানুষ কি বলল, কে কি বলল এগুলো দেখার দরকার নেই, কারণ বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভাই বোনেরা অনেক ইন্টেলিজেন্ট, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো তারা পারবে, চেষ্টা করলেই পারবে এবং পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে মানুষ পারে না, ঠিক আছে? তো এটা পারবে আমরা। খুবই সুন্দর বলেছেন এবং এই পাড়াটাকে আরো সহজ করে দেওয়ার জন্য আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং এর যে ট্রেনিং রয়েছে সেটি তাকে এক ধাপ এগিয়ে দেবে, এটাই আমাদের বিশ্বাস। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রিপন কুমার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করছি আপনি যেভাবে সফল হয়েছেন আপনাকে দেখে আরো অনেকে এই সফলতার পথে হাঁটবে। জি আপু, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সফলতার গল্পের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি সফল যারা তাদের গল্প যেমন আপনাদের সামনে তুলে ধরতে, একই সাথে এই সফলতার গল্প তৈরির প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন, এই প্ল্যাটফর্ম তৈরির কারিগরদের কাছ থেকেও প্ল্যাটফর্ম তৈরির যে উদ্দেশ্য ছিল সে সম্পর্কে আপনাদেরকে জানাতে। আপনারা যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে এবং নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার পার্সন হিসেবে তৈরি করতে চান, এক্ষেত্রে যদি আপনার নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে অবশ্যই ই লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রকল্পটি সম্পর্কে জানার আরও অনেক মাধ্যম রয়েছে। স্পেশালি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু আপনারা জানতে পারবেন এবং আশা করছি আপনারাও সফল হবেন। শুধুমাত্র ধৈর্য এবং আত্মবিশ্বাসী নিজেকে আপনি তৈরি করবেন, এই প্রত্যাশাই থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবারও দেখা হবে সফলতার গল্প এই অনুষ্ঠানে সফল আরও অনেককে নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।